প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে একাদশ শ্রেণীর যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চতুর্থ অধ্যায়ের মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা তাৎপর্য খুব খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ইতিমধ্যেই আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সাজেশন সমস্ত কিছুই প্রায় আপলোড করে দিয়েছি। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যারা এরকম পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবে। যারা নতুন তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে যে সমস্ত নোটসগুলো তোমাদের দেওয়া হয় সবই কিন্তু নিজস্বভাবে তৈরি করা, কোনো বই থেকে অন্ধ অনুকরণ করা হয় না। তোমরা বিভিন্ন বই, বাজার চলতি বইগুলো মিলিয়ে দেখতে পারো, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। তো দেখো, মনোবিজ্ঞানের সংজ্ঞাটা আগে বুঝতে হবে। মনোবিজ্ঞান সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মনোবিজ্ঞানের সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ মনোবিজ্ঞানের যে অংশে মানুষ যখন শেখে, সেই শেখার সময় মানুষের যে আচরণের যে বিভিন্ন পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে নিয়ে যেখানে চর্চা করা হয়, সেই চর্চার স্থানটিকেই বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। চর্চার ক্ষেত্রটিকেই শিক্ষা মনোবিজ্ঞান বলা হচ্ছে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। পরের প্যারায় চলে যাচ্ছি। সময়ের সাথে তাল মিলিয়ে শিখন ও শিক্ষণ পদ্ধতির মান উন্নয়নে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব কিন্তু প্রচণ্ড রয়েছে এই শিক্ষণ আর শিখন পদ্ধতি। একটা হচ্ছে একজন টিচার যখন শেখাচ্ছে সেটা শিখন, আর যখন তোমার ছাত্ররা শিখছে সেটা হচ্ছে শিক্ষণ। এই দুটো ফ্যাক্টরকে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। শিক্ষক শেখাচ্ছে আর শিক্ষার্থী শিখছে, এই দুটো বিষয় রয়েছে। এবার আমরা চলে যাব সাব পয়েন্টে। সুপ্ত সম্ভাবনার বিকাশ। শিশুর সুপ্ত সম্ভাবনা, অর্থাৎ যেগুলো লুক্কায়িত সম্ভাবনা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে বিভিন্ন সম্ভাবনা নিয়ে জন্মায়। কারো মধ্যে ভালো গান করার প্রবণতা, কারো মধ্যে ভালো বক্তৃতা দেওয়ার প্রবণতা, কারোর মধ্যে ছবি আঁকার প্রবণতা। এই যে ব্যাপারগুলো, এই শিশুর সুপ্ত সম্ভাবনাগুলিকে তার প্রকৃতি অনুসারে সে যে জিনিসে পারদর্শী, সেই জিনিসের দিকে, সেই আঙ্গিকে তাকে এগিয়ে দেওয়া, সেটাই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান করে থাকে। শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম কাজ, কারণ সবাইকে দিয়ে কিন্তু সব কিছু হতে পারে না। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় সে ভালো ছবি নাও আঁকতে পারে, ক্লাসের লাস্ট বয় কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে। তাহলে ক্লাসের লাস্ট বয়কে কিন্তু ন্যূনতম পড়াশোনা করতে হবে এবং তাকে ছবি আঁকার দিকে তার ঝোঁকটা বাড়িয়ে দিতে হবে। এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। দ্বিতীয় পয়েন্ট, শিখন প্রক্রিয়া। শিখনের মাধ্যমেই ব্যক্তির জীবন বিকশিত হয়। শেখা, এই যে ছাত্ররা শিখছে সেই শেখার মাধ্যমেই তো আগামীর নাগরিক তৈরি হয়, তাই না? তো শিক্ষা মনোবিজ্ঞান শিখনের নিয়মাবলী, শিখনের বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন প্রভাবক সম্পর্কে আলোচনার মধ্যে দিয়ে শিক্ষা সরবরাহের প্রক্রিয়াকে মসৃণ করে তোলে। অর্থাৎ এই যে শিক্ষক শিক্ষার্থীকে যে শেখাবে তার তো কিছু নিয়ম শৃঙ্খলা আছে না। যেমন তোমরা এখন জানো যে আগেকার দিনে কিন্তু কি হতো, স্যাররা প্রচণ্ড মারধর করে শেখাতো ছাত্রছাত্রীদের, কিন্তু এখন কিন্তু সেই রুলস রেগুলেশন পাল্টে গেছে। এখন কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেভাবে মারা যাবে না, তাদেরকে বুঝিয়ে তাদের মনের আহ, পরিবর্তন ঘটিয়ে তাদেরকে শেখাতে হবে। এই যে মনোবিজ্ঞানসম্মত পরিবর্তন, ছাত্রছাত্রীকে ভয় দেখিয়ে যে কোনো কিছু শেখানো যায় না। তোমরা নবম শ্রেণীতে বাংলায় নিশ্চয়ই পড়েছিলে দাম নামের একটি গল্প। সেই দাম গল্পে মাস্টারমশাইয়ের বিভীষিকাময় মূর্তিটাই কিন্তু কথকের মনে থেকে গিয়েছিল। এই যে ব্যাপারগুলো, কাউকে মেরে কিছু শেখানো যায় না, সেই পরিবর্তনগুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনা থেকেই আমরা জানতে পেরেছি। শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার পরেই কিন্তু সেইগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, অর্থাৎ সেইগুলোকে কিন্তু চালু করা হয়েছে, যার ফল কিন্তু খুবই খুবই প্রাসঙ্গিক, খুবই পজিটিভ ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটাই এখানে বলা হয়েছে। তৃতীয় পয়েন্ট, শিখন সঞ্চালন। বিদ্যালয়ের শিক্ষাকে বৃহত্তর জীবনে শিক্ষার্থী কতটা সঞ্চালিত করতে পারছে তার ওপরেই শিখনের সাফল্য নির্ভর করে। দেখো, বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই প্রথাগত শিক্ষাটাকে আমরা জীবনের চলার পথে কতটা ব্যবহার করতে পারছি, সেটা যদি না পারি তাহলে তো সেই শিক্ষার
যে দাম, সেটা তো কিছুই পাওয়া গেল না। তাই সেটাই বলছে, শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু এই রূপান্তরের যথার্থতা নিয়ে মূল্যায়ন নির্ধারণের রূপরেখা প্রস্তুত করে থাকে। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান সেইটাকে নিয়ে তুল্যমূল্য বিচার করে যে প্রথাগত শিক্ষাটা কি, শিক্ষার্থী যেটা অর্জন করেছিল সেটা কি তার জীবনকালে সে কি ব্যবহার করতে পারছে, যদি না পারে তাহলে নিশ্চয়ই সেই শিক্ষণ পদ্ধতির প্রয়োজন রয়েছে পরিবর্তনে, সেই পরিবর্তনটাকে করতে হবে, মনোবিজ্ঞান সম্মতভাবে করতে হবে। এই সমস্ত যে আলাপ আলোচনাগুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান করে থাকে, এবং সে একটা মূল্যমান নির্ধারণ করে দেয় যে হ্যাঁ এটা ঠিক না এটা ভুল। কোনো একটা কাজ কেউ বলে গেল, সেটাকে আমাকে তো যুক্তি দিয়ে বিচার করতে হবে, সেই যুক্তি দিয়ে শিক্ষা পদ্ধতিটাকে বিচার করবে কে? শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে, সেই বিচারের মাধ্যমেই কিন্তু নতুন পথ, সঠিক পথে রূপরেখা নির্ধারণ করা হয়, যেটা শিখন সঞ্চালন, একটা কার্যকরী শিখন সঞ্চালনের প্রাসঙ্গিকতাকে কিন্তু উল্লেখ করে। পরবর্তী পয়েন্ট, ব্যক্তি স্বাতন্ত্র্য। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আলাদা আলাদা হয়, ম্যান ডিফার্স, এক একজনের চরিত্র এক এক রকম, সবাই কিন্তু একরকম হয় না, সবাই সবার মতো হয়, প্রত্যেকে প্রত্যেকের মতো হয়। তো সেই ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিগত বৈষম্যকে ভিত্তি করে ব্যক্তির বিকাশ ঘটানোই গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। বলছে ব্যক্তিগত বৈষম্যকে ভিত্তি করে, ক্লাসের ফার্স্ট বয় একরকম, সেকেন্ড বয় একরকম, প্রত্যেকটা ছেলে বা মেয়ে এক এক রকম চরিত্রের হয়, তো তাদেরকে তাদের মতো করে গণতান্ত্রিকভাবে বিকাশ ঘটানোই, তাদের সুপ্ত যে গুণাবলী সেগুলোর বিকাশ ঘটানোই কিন্তু শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। এই বৃহৎ কর্মযোগ্য সম্পাদনে পরিকল্পনার বাস্তবায়নের রক্ষী হলো শিক্ষা মনোবিজ্ঞান। এই যে একটা বৃহৎ কর্মযোগ্য, এই এতগুলো শিশুকে তাদের মতো করে বেড়ে ওঠার যে সুযোগ দেওয়া, দেখো তোমরা যদি কোথাও ধরো চারা গাছ লাগাও, একটা টবের মধ্যে অনেকগুলো চারা গাছ লাগালে কিন্তু সবগুলো চারা গাছই ভালোভাবে বাড়তে পারে না। চারা গাছ লাগাতে গেলে কিন্তু নির্দিষ্ট ফাঁকা জায়গা দিয়ে তারপর চারা গাছটা রাখতে হয়, প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ আলো বাতাস জল এগুলোর প্রয়োজন। সেই রকম প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য কিন্তু সমানভাবে না হলেও, কেউ যখন একটু ভালো শিক্ষার্থী তার একটু অল্প বললে সে বুঝে যায়, কিন্তু একটি খারাপ শিক্ষার্থীকে একটু বেশি গাইডেন্স দেওয়া প্রয়োজন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা গাইডেন্স কিন্তু দিতে হবে। যে ভালো শিক্ষার্থী তার জন্য একটু হায়ার লেভেলের এডুকেশন সিস্টেম রাখতে হবে। একটা এডুকেশন সিস্টেমের মধ্যে এই রকম অসম বন্টন কিন্তু আমাদের রাখতে হবে, ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, তবেই তো এই গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য পরিপূর্ণভাবে আমাদের সাফল্যমণ্ডিত হবে, আমরা দিতে পারবো, এবং শিক্ষার্থীরা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর এই পদ্ধতিটাকেই মনিটর করছে কে? শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান একজন রক্ষী হিসেবে, কেয়ারটেকার হিসাবে এই সমস্ত কার্যাবলীর ওপর কিন্তু তার নজর রাখছে, সেন দৃষ্টি রাখছে। পরবর্তী পয়েন্ট, পরীক্ষা ও মূল্যায়ন। শিশুর আচরণের পরিবর্তনের মানদণ্ড বুদ্ধির ওপর নির্ভরশীল। অর্থাৎ শিশুর আচরণের কতটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু তার বুদ্ধির ওপর নির্ভরশীল। তোমরা জানো ইন্টেলিজেন্স কোশ্চেন্ট এগুলোও পরবর্তীতে হয়তো পড়বে, তো সেই যে বুদ্ধাঙ্ক এগুলো পড়েছো, বিকাশ বৃদ্ধি এগুলো ওখানে ছিল চ্যাপ্টারে। তো এই যে ব্যাপারগুলো, শিশুর যে একটা আচরণের পরিবর্তন, তার আচরণের পরিবর্তনটা তার বুদ্ধির মানদণ্ড। অর্থাৎ তার যদি বুদ্ধি হয় যে একবার আগুনে হাত দিলে সে আগুনটায় হাত পুড়ে যাচ্ছে, আঙুল পুড়ে যাচ্ছে, তাহলে কি সে পরের সময় বা পরের বার কি আর দেবে আঙুল? নিশ্চয়ই না। এই ব্যাপারগুলো কিন্তু শিশুর বুদ্ধির পরিচয়, বুদ্ধির ওপর নির্ভরশীল। তাই সেই বুদ্ধির বিকাশ ঘটিয়ে কিভাবে কাম্য বাঞ্ছিত আচরণের পরিবর্তন সম্ভব, তার সমাধান রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনা। বলছে সেই বুদ্ধিটার তো বিকাশ ঘটাতে হবে। শুধুমাত্র আগুনে হাত দিলাম, আগুনের হাত পুড়ে যাচ্ছে দেখে আগুনে হাত দিলাম না, সেইটার থেকে তো আস্তে আস্তে ব্যাপারটাকে তো আরো বাড়াতে হবে, কোথাও আগুন লাগলে সেটাকে নেভাতে হবে। এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে জ্ঞানের স্তরটা বৃদ্ধি পায়, বয়সের সঙ্গে সঙ্গে শিক্ষার স্তর বৃদ্ধি পায়, জ্ঞানের স্তর বৃদ্ধি পাবে। এই যে স্তরে স্তরে জ্ঞানের যে একটা পট পরিবর্তন, জ্ঞানের প্রেক্ষাপটটা যে পরিবর্তন হবে, সেই সমস্ত আলোচনায় কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানে রয়েছে। এবং শিক্ষার্থীর বুদ্ধির পরিমাপ নেওয়ার জন্য কিন্তু মূল্যায়ন রয়েছে। তোমরা যে পরীক্ষা দিয়ে থাকো, তোমরা ইউনিট টেস্ট দিচ্ছ, বার্ষিক পরীক্ষা দিচ্ছ, এগুলো কেন? তোমরা কতটা শিখলে, তোমাদের বুদ্ধির পরিমাপটাকে যাচাই করার জন্যই কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে থাকে, তোমাদের মূল্যায়ন করা হয়, তোমাদের গ্রেড দেওয়া হয়। এই ব্যাপারগুলো কেন? তুমি কতটা শিখলে সেইটা মানটা যাচাই করার জন্য। তাই বলছি মূল্যায়ন অর্জিত শিখনের প্রমাণ দেয়। মূল্যায়নটাই কিন্তু একমাত্র অর্জিত শিখনের প্রমাণ দেয়, না হলে তো আমরা বুঝতেই পারবো না তুমি কতটা শিখেছো। প্রথাগত শিক্ষায় মূল্যায়নটা খুবই জরুরি, কিন্তু পরবর্তীতে যখন
বৃহৎ জীবনে যখন আমরা শিক্ষার্থীরা যখন পৌঁছাবে, তখন বৃহৎ জীবনে তারা কতটা কি করতে পারছে সেটাও কিন্তু এর ওপরই এর মানটা নির্ধারণ করছে। যেমন ধরো কোনো একজন ব্যাটসম্যান যদি কোনো দিনও 100 না করে থাকে, সেঞ্চুরি না করে থাকে, তাহলে কিন্তু সে সেঞ্চুরি করার প্রসেসটা তার জানা থাকবে না। কিন্তু সে কোনোদিনও যদি একটা ছোট লেভেল, একটা বাড়িতে বাচ্চাদের সঙ্গে খেলেও যদি একবার 100 করে থাকে, সেই অনুভূতিটা তার মধ্যে থাকবে। সে কিন্তু পরবর্তীতে একটা বড় স্তরের খেলাতেও সে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে, কারণ সে জানে কিভাবে সেটা করতে হয়। তো সেই রকমভাবেই পরীক্ষা মূল্যায়ন কিন্তু শিক্ষার্থীদেরকে আগামীর জন্য প্রস্তুত করে, আগামীর প্রেক্ষাপটটা সঙ্গে সম্মুখীন হতে তাদেরকে সাহসী করে গড়ে তোলে। একটা পরীক্ষায় কোনো শিক্ষার্থী সফল হয়, কখনো সে বিফল হয়। এই সফলতা বা বিফলতা এগুলোও কিন্তু আস্তে আস্তে শিক্ষার্থীর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করে, এবং শিক্ষার্থী আগামী ভাবী জীবনের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারে। পরের পয়েন্ট, প্রাথমিক মানসিক উপাদান। শিশুর শিক্ষা পরিকল্পনা তার প্রাথমিক মানসিক উপাদানগুলির অনুসারে। শিক্ষার দেখো, শিশুর যে শিক্ষা পরিকল্পনা, শিশু কীভাবে শিখবে তার জন্য তো একটা পরিকল্পনার প্রয়োজন। শুধুমাত্র শিক্ষা কেন, যে কোনো কাজের জন্যই সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য একটা পরিকল্পনা কিন্তু আমাদের প্রয়োজন হয়। সেরকম শিশুকে শেখানোর জন্যও তো কিছু পরিকল্পনার প্রয়োজন হয়। বলছে সেই পরিকল্পনা তার প্রাথমিক মানসিক উপাদানগুলির অনুসারী। এবার প্রাথমিক মানসিক উপাদানগুলো কি? প্রাথমিক মানসিক উপাদানগুলো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। প্রবৃত্তি, চাহিদা, মনোযোগ, বুদ্ধি, সৃজনশীলতা, এগুলো হচ্ছে তার প্রাথমিক মানসিক উপাদান। প্রথম অবস্থায় তার মনে এই উপাদানগুলো থাকে। তা সেই উপাদানগুলোকে কি করতে হবে? আকর্ষিত করতে হবে। তো সেগুলোকে যদি আমরা আকর্ষিত করতে পারি, তবেই না শিশু শিক্ষার জন্য চেষ্টা করবে। তো সেইগুলো আকর্ষণের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া সম্পাদনের আলোচনা শিক্ষা বিজ্ঞান করে থাকে। অতএব শিশুকে তো আকর্ষিত করতে হবে। যেটায় আমরা আকর্ষিত হই, দেখবে সেই জিনিসটা কিন্তু আমরা অনেক দিন মনে রাখতে পারি। যেটা আমরা আকর্ষণ অনুভব করি না, সেটা কিন্তু বিস্মৃত হয়ে যায়, আমরা ভুলে যাই। তাহলে সেই শিশুকে ভালো লাগিয়ে তাকে শেখাতে হবে। জোর করে শেখালে সেই শিক্ষা কিন্তু স্থায়ী হবে না। সেই ব্যাপারটাই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করছে। পরের পয়েন্ট, দায়িত্ববান বা দায়িত্ব পরায়ণও তোমরা বলতে পারো। একটা লাইন দিয়েছি কবিতার, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ আজকের শিশু হলো আগামীর নাগরিক। আজকে যে শিশু রয়েছে সেই তো কালকে আগামীর নাগরিক হবে। 18 বছর পেরিয়ে গেলে সে ভোট দিতে পারবে, জনমত সে গঠন করতে পারবে, সরকার গঠন করতে পারবে, দেশ চালানোর কারিগর সে হবে। তাহলে আজকের যে শিশু, তাকে তো সামাজিক অভিযোজনে সক্ষম করে গড়ে তুলতে হবে। সামাজিকভাবে তাকে মেলামেশার মতন করে গড়ে তুলতে হবে। সে যেন একা একা না চলে, সবাইকে নিয়ে চলতে পারে। সামাজিক জীব হিসেবে মানুষ কি ধরনের জীব? মানুষ হচ্ছে সামাজিক জীব। একটা প্রকৃত সামাজিক জীব হিসেবে গড়ে তুলতে একটি শিশুকে কিন্তু মনোবিজ্ঞানসম্মতভাবে শিক্ষা দান করা প্রয়োজন, শিক্ষিত করা প্রয়োজন, সেটাই এখানে বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট, মানসিক স্বাস্থ্য। দেখো, সুস্থ সবল দেহেই সুস্থ মনের বাস। একটা সুস্থ সবল দেহেই কিন্তু সুস্থ মন থাকে। আর শিক্ষা লাভ করতে গেলে কিন্তু সুস্থ মনের প্রয়োজন, একান্তই সুস্থ মনের প্রয়োজন। কারণ দেখো, তোমার যদি মনটা ভালো না থাকে, তুমি কিন্তু 2 ঘন্টা পড়েও যতটুকু না তুমি শিখতে পারছো, মনে রাখতে পারছো, তোমার মন ভালো থাকলে কিন্তু তুমি 30 মিনিট পড়েও তার তুলনায় বেশি তুমি কিন্তু মনে রাখতে পারো। তো এই যে ব্যাপারটা, মনটা কিন্তু খুব, যে কোনো কাজের জন্যই মনটা খুবই প্রয়োজন। তোমার মন কোন দিকে রয়েছে সেইটার উপর বেস করে কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে। বলে না, বাবা মায়েরা বলে না, মন দিয়ে পড়। এই যে ব্যাপারটা, মন দিয়ে পড়ার কথা কেন? তুমি গড়গড় করে পড়ে যাচ্ছ, এদিকে তুমি ভাবছো যে হ্যাঁ এরকম খেলা হচ্ছে, রোহিত কত রান করলো, তাহলে কি তোমার পড়াটা হবে? না। এই যে ব্যাপার, যখন যেটা করবে সেই দিকে অ্যাটেনশনটা দিতে হবে। তো সেটাকেই বলছে মানসিক স্বাস্থ্য। শিখন প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সুস্থ মানসিকতা, উভয়েরই সুস্থ মানসিকতা একান্ত কাম্য। উভয়েরই সুস্থ মানসিকতা প্রয়োজন। শুধু শিক্ষার্থী সুস্থ মানসিকতা সম্পন্ন হলো, কিন্তু শিক্ষক দেখা যাচ্ছে একটা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, সাংসারিক সমস্যার মধ্যে রয়েছে, আর অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে, তাহলে কিন্তু শিক্ষকও তার শিক্ষার্থীকে ভালোভাবে শিক্ষাদান করতে পারবে না। অন্যদিকে শিক্ষক ভালোভাবে শেখাচ্ছে, কিন্তু শিক্ষার্থীর মানসিক সমস্যা রয়েছে, তবেও কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু সার্থক হবে না। উভয় মেরু। এই শিখন প্রক্রিয়ায় শিক্ষক
আর শিক্ষার্থী দুই মেরুতে রয়েছে, পেন্ডুলামের মতন তারা রয়েছে, উভয়ের মধ্যে সমতা না থাকলে কিন্তু এই শিখন প্রক্রিয়াটা কিন্তু সঞ্চালিত হবে না, এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে যাবে না। এই ব্যাপারটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে, এর সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করে এবং সমস্যা সমাধানের সূত্রও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে আলোচিত হয়েছে। পরবর্তী, নির্দেশনা ও পরামর্শ। শেষ পয়েন্ট, শিশুকে দায়িত্বশীল সমাজবদ্ধ জীব হিসেবে গড়ে তুলতে যথার্থ শিক্ষা ও বৃত্তি সংক্রান্ত আলোচনা খুবই প্রয়োজন। বলছে দেখো, একটা শিশুকে যে কোনোভাবে বড় করে তোলার জন্য কি তাকে তো নির্দেশনা দিতে হবে, নির্দেশ দান করতে হবে, তাহলে সে বুঝবে কি করে? সে তো জানেই না, এই বাইরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই নেই। বিদ্যালয় সে প্রথম যাচ্ছে, পরিবার থেকে সে প্রথম যাচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়কে আমরা সামাজিক প্রতিষ্ঠান বলে থাকি। সামাজিক প্রতিষ্ঠান কেন? সেখানে বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা সেখানে এক জায়গায় আসছে, তাদের মধ্যে একটা বোঝাপড়া চলছে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু বৃহত্তর জীবনে, স্কুল জীবনের পরবর্তীতে বৃহত্তর জীবনে কিন্তু শিশুকে অভিযোজনে সাহায্য করে। শিশু যখন বাড়িতে থাকে সে হয়তো একা, বাড়ির এক ছেলে বা এক মেয়ে, সে নিজের মতো করে বড় হচ্ছে, কিন্তু যখনই সে স্কুলে যাচ্ছে, স্কুলের গণ্ডিতে যাচ্ছে, একের বেশি 2, 3, 4 সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা কিন্তু তার তৈরি হচ্ছে, এবং সেখানে নির্দেশনার প্রয়োজন। সবাই, কেউ তো আর সবকিছু শিখে আসে না, আস্তে আস্তে শিখতে হয়, তো শেখার জন্য নির্দেশ দানের প্রয়োজন। তোমরা যখন প্রশ্নের উত্তর লেখো তখনও কিন্তু দেওয়া থাকে যে 30টি শব্দের মধ্যে উত্তর লেখো, এক বাক্যে উত্তর লেখো, এগুলোকে বলা নির্দেশনা। তো সেরকম প্রত্যেকটা কাজের জন্য নির্দেশ দানের প্রয়োজন হয়। তো শিক্ষার্থীদের সঠিকভাবে সমাজবদ্ধ জীব হিসেবে গড়ে তোলার জন্য যথার্থ নির্দেশনার প্রয়োজন, এবং বৃত্তি সংক্রান্ত আলোচনা। শিক্ষা তো আছেই, বৃত্তি সংক্রান্ত অর্থাৎ কি কি প্রফেশনে গেলে সে সফল হতে পারে, এই বিষয়ে ধারণাটা তো প্রয়োজন। না হলে শিক্ষা লাভ করে কি লাভ হবে? প্রকৃত অর্থে তো কোনো লাভ হবে না। সেই শিক্ষার ইমপ্লিমেন্টেশনটা কোথায় গিয়ে করবে? সেই শেখার মূল্যায়নটা সে কি করে করবে? তার নিজের জীবনে যদি সে সফল হতে চায়, তাহলে সে এই পথে গেলে, যে আমি যদি এটা নিয়ে পড়াশোনা করি, এডুকেশন নিয়ে পড়াশোনা করি, পরবর্তীতে বিএড করে আমি স্কুল শিক্ষক হতে পারি, আমি যদি ইংরেজি নিয়ে পড়াশোনা করি, আমি পিএইচডি করে আমি গবেষক হতে পারি, এই যে ব্যাপারগুলো, এই ধারণাগুলো কিন্তু রাখতে হবে। বা আমি ব্যাট যদি খেলি বা ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেটে চান্স পেতে পারি, আমি একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারি। এই যে ব্যাপারগুলো, এই ধারণাগুলো তো প্রয়োজন। তাই নির্দেশনা ও পরামর্শ একান্তই প্রয়োজন। শিক্ষার্থীর শিক্ষা এবং বৃত্তি সংক্রান্ত আলোচনাও খুব প্রয়োজন। শিক্ষা বিজ্ঞান এই বিষয়গুলি শিশুর জীবনের পথপ্রদর্শক হিসেবে অদৃশ্য অভিভাবকের মতো সাহায্য করে থাকে। শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত এই বিষয়গুলো শিশুর একটা অদৃশ্য অভিভাবক হিসেবে কিন্তু শিশুর মাথার ওপর একটা ছাতার মতন সবসময় তাকে সাহায্য করে। এই ব্যাপারটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের দিক থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরলাম। এবার তোমরা একটা উপসংহারে চলে আসতে পারো। শিক্ষা গ্রহণ থেকে তার সঞ্চালন, বাস্তবায়ন প্রভৃতি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির অন্তর্গত হওয়ায় শিশুর সুষম বিকাশ অনেকাংশে বিজ্ঞানসম্মত পদ্ধতির অনুকরণে সম্পাদন করা সহজ হয়েছে, একথা বলাই বাহুল্য। এইভাবে তোমরা শেষ করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ডেপথ অ্যানালিসিস করলাম, একদম নিজে হাতে করা, যে কোনো বই তোমরা দেখে নিতে পারো, তার সঙ্গে কোনো সাযুজ্য পাবে না। আর এইরকম প্রশ্নোত্তরের সংকলন যারা নিতে চাইছো বা চাইছেন, তারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।